69957155। জনস্বার্থে এসকেএস ফাউন্ডেশন, ভিএসও বাংলাদেশ, MJSKS। আপনারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আজ রোববার 30 কার্তিক 1427 বঙ্গাব্দ, 15 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 28 রবিউল আউয়াল 1442 ইসরি। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। পুরস্কারের 1,45,00,000 টাকা সাইবার বুলিং প্রতিরোধের কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাভাবে অন্য পেশায় যুক্ত হচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। প্রিলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন। দেশে করোনায় একদিনের ব্যবধানে 21 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1837 জন, গাইবান্ধায় শনাক্ত 2 জন। এবং উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে পোল্যান্ড, সুইডেনের বিপক্ষে ফিরছেন এমবাপ্পে। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। পুরস্কারের 1,45,00,000 টাকা সাইবার বুলিং প্রতিরোধের কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের সাদাত রহমান। নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় আজ এ ঘোষণা দিয়েছেন তিনি। ওই বার্তায় সাদাত আরও জানিয়েছেন, দেশে ফিরেই তরুণদের সাথে বসে 64 জেলাতে সাইবার বুলিং প্রতিরোধের কাজ শুরু করবেন তিনি। আরও জানাচ্ছেন আখি আক্তার। 13 নভেম্বর নেদারল্যান্ডের রাজধানী হেগে সাদাত রহমানের হাতে তুলে দেয়া হয় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। এরপর আজ রোববার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় পুরস্কারের 1 লাখ ইউরো সাইবার বুলিং প্রতিরোধে ব্যয় করার ঘোষণা দেন তিনি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,45,000। এই পুরস্কারটা আমি এবং আমাকে যে সম্মানী বা আমাকে যে ফান্ডিং দেওয়া হচ্ছে, যেটা 1 লাখ ইউরো, এবং আমাকে সবসময় সাপোর্ট করা হচ্ছে। তো এইটা আমি পুরোটাই আমার সাইবার টিমস অ্যাপসটাকে বা এইটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আরো চাইল্ড ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় সারা বাংলাদেশে। এ সময় তিনি শিশুদের সৃজনশীল কাজের বিষয়ে সম্মতি ও স্বাধীনতা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনেক ছেলেমেয়েরা আছে যারা আসলে যাদের ভিতরে পোটেনশিয়ালিটি আছে, কিন্তু আমরা না বলি না তুমি হবে না, সাদাত একটাই, মাশরাফি একটাই হয়, ঠিক আছে, এই তুমি পারবা না। তো দেখেন, আমি কিন্তু জানতাম না বা আমার পরিবারও জানতো না যে আমি এটা করে ফেলবো, তাই না? তো আপনার ছেলেমেয়েরা যারা আছেন তারা অনেকেই অনেক কিছু করতে চায়, তাদেরকে করতে দিন। তারা একদিন কিন্তু এই বাংলাদেশকে তুলে ধরবে বিশ্বের বুকে এবং দেখাবে যে দেখো আমরা বাঙালি। দেশে ফিরে তরুণদের সাথে বসে 64 জেলাতে কাজ করার কথাও বললেন সাদাত রহমান। আশা করছি দেশে আসার পরে সকলের সাথে অনেক ভালো সময় কাটবে এবং আমি বিশেষ করে তরুণদের সাথে অবশ্যই বসবো এবং কিভাবে এই সাইবার টিমসকে আরো বেশি ডেভেলপ করা যায়, 64 জেলায় কিভাবে দ্রুত এটা রান করানো যায়। মাত্র 17 বছর বয়সী সাদাত রহমান একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। সাইবার বুলিং এর শিকার হওয়া বাংলাদেশের 15 বছরের এক কিশোরীর আত্মহত্যার সংবাদ দেখার পর এই অ্যাপ বানান তিনি, যা সাদাতকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত করেছে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার এমন একটি বার্ষিক পুরস্কার যা শিশুদের অধিকারের কথা প্রচার করে এবং তরুণদের কাজকে স্বীকৃতি দেয়। আখি আক্তার, রেডিও সারাবেলা নিউজ ডেস্ক। করোনার কারণে দীর্ঘ 9 মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে স্কুল থেকে কোনো প্রকার বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। এই অবস্থায় জীবিকার তাগিদে কেউ কেউ বেছে নিয়েছেন অন্য পেশা। গাইবান্ধার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল ঘুরে এসে আরো জানাচ্ছেন জসিমউদ্দিন। কিছুদিন আগে গাইবান্ধার রামচন্দ্রপুরের RUBS মডেল কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করলেও বর্তমানে ফটোকপির ব্যবসায় যুক্ত হয়েছেন শ্রী প্রেমানন্দ। আমি RUBS কিন্ডারগার্টেন মডেল স্কুলের একজন শিক্ষক ছিলাম। তো করোনা ভাইরাসের কারণে
দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে গেছে। এমত অবস্থায় আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে আমি ব্যবসা শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফটোকপি মেশিন, কম্পিউটার এবং পিছনে কিছু ইলেকট্রনিক সামগ্রী নিয়ে শুরু করলাম বিজনেস। শিক্ষকতা পেশাটাকে আমি খুবই এক সুনামের সহিত নিতাম, কিন্তু কি করব, সবই তো পরিস্থিতির শিকার। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বেতন ভাতা পাচ্ছেন না দেশের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। পরিবারে অসচ্ছলতা দেখা দেয় প্রেমানন্দের মতো অন্য পেশায় যুক্ত হচ্ছেন আরও অনেক শিক্ষক। কিন্ডারগার্টেন স্কুল, যেখানে আমরা মানবতার জীবন যাপন করছি, অনেক শিক্ষক, আমাদের এই শিক্ষকদের যে একটা মহান পেশা, শিক্ষকতা পেশা, আমরা ছেড়ে দিয়ে আজকে বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়েছি। যেমন আমি এই শিক্ষকতা পেশাকে বাদ দিয়ে একটা মেডিসিন ব্যবসার সাথে জড়িত হয়েছি, কারণ এছাড়া আমার আর কোনো পথ নেই। পরিবার পরিজন নিয়ে চলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তারপর আমি কোনো উপায় অন্তর না পেয়ে চিন্তা করছিলাম যে অটোরিক্সা কিনে চালাবো, কিন্তু আসলে অটোরিক্সা কিনে চালানটাও আমার জন্য, শিক্ষকের জন্য একটা কেমন খারাপ লাগে। ওই জন্য আমি এই যে জমিটা দেখতেছেন কত বড়, এটা আমি সম্পূর্ণটা বন্ধক নিয়ে আমি আমার নিজস্বভাবে তরিতরকারি চাষ করতেছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার ব্যাপারে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। জসিমউদ্দিন, রেডিও সারাবেলা, গাইবান্ধা। বাংলাদেশ বার কাউন্সিলের 2017-20 সালের প্রিলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে জেলা জজ কোর্ট চত্বরে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষানবিশ আইনজীবী পরিষদ গাইবান্ধা। এতে বক্তব্য রাখেন নীলুফার ইয়াসমিন শিল্পী, আব্দুল জলিল, নূর মোহাম্মদ রোমান সহ আরও অনেকে। এ সময় প্রিলিতে উত্তীর্ণদের সরাসরি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানান বক্তারা। বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদর্শন আদেশ 2020 জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ আদেশ দ্বারা এ সংক্রান্ত 2005 সালের আদেশ রহিত করা হয়েছে। নতুন আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রমাণকের যে কোনো একটিতে নাম থাকতে হবে। আদেশে আরও বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধার অন্তিম ইচ্ছা কিংবা ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার বা সমাধিস্থ করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থ হতে অনুদান প্রদানের ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,194 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,32,333 জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1,693 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,49,542 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহরিয়ার পলাশ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,259। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,195 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 50 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 18 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন, কিন্তু ছাড়পত্র পাননি কেউ, এবং জেলায় মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 40 জন। এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন শাহরিয়ার পলাশ। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,43,18,000। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 13,18,044 জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,78,66,891 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ স্থানীয় সময় দুপুর 12টা 15 মিনিটে
কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যজিৎ রায়ের ফেলুদা খ্যাত এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। 6 দশকের বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে এভার কেয়ার হসপিটাল ঢাকা। দিবসটি উপলক্ষে ভার্চুয়ালি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাজমুল ইসলাম। এতে অংশ নেন প্রায় শতাধিক রোগী। আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা নিয়ে এভার কেয়ার হসপিটাল ঢাকা বাংলাদেশের একমাত্র জেসিআই স্বীকৃত হাসপাতাল। বিশ্বের 2টি মহাদেশের 6টি দেশে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেওয়ার মিশন নিয়ে কাজ করছে হাসপাতালটি। এবার খেলার প্রসঙ্গ। উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে পোল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1:45। এদিকে ইনজুরি সেরে আগামী সপ্তাহে সুইডেনের বিপক্ষে এই লিগে ফ্রান্স জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এমবাপ্পে। এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা ব্লজদের হয়ে শেষ 2 ম্যাচে মাঠে নামতে পারেননি বিশ্বকাপ জয়ী এই তারকা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুরস্কারের 1,45,00,000 টাকা সাইবার বুলিং প্রতিরোধের কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের সাদাত রহমান। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাভাবে অন্য পেশায় যুক্ত হচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। দিল্লিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন। দেশে করোনায় একদিনের ব্যবধানে 21 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1837 জন, গাইবান্ধায় নতুন শনাক্ত 2 জন। এবং উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে পোল্যান্ড, সুইডেনের বিপক্ষে ফিরছেন এমবাপ্পে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssharabeলা@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।